প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। রাজশাহী কোর্ট একাডেমি রাজশাহীর অনলাইন ক্লাস আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি ইশাদ মোহাম্মদ শোয়েব। আজকে ক্লাস নিব নবম দশম শ্রেণীর রসায়ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। এই করোনা ভাইরাস মহামারীর মধ্যে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছো, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছ না এবং বাইরে বের হলেও মাস্ক ব্যবহার করছো, ঠিক আছে? তো আমরা গত ক্লাসে কোন অধ্যায় পড়ছিলাম মনে আছে? আমরা পড়ছিলাম অষ্টম অধ্যায় রসায়ন ও শক্তি। বিভিন্ন কি আলোচনা করেছিলাম এখানে আমরা? তাপোৎপাদী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া। গত ক্লাসে আমরা বিভিন্ন কোষ সম্পর্কে আলোচনা করেছিলাম, ঠিক আছে? কি কোষ ছিল? তড়িৎ রাসায়নিক কোষ, যেটা কোষের অভ্যন্তরে বিক্রিয়া করে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করে। এরপরে সেল, ব্যাটারিরও গঠন, শুষ্ক কোষের গঠন, ড্রাই সেল, শুষ্ক কোষের আমরা গঠন এবং কার্যপ্রণালী দেখেছিলাম। তো আমি বলেছিলাম যে এই অধ্যায়ে আরও অল্প কিছু জিনিস বাকি আছে, সেগুলা নবম শ্রেণীতে যারা আছো তাদের এবছর রিভাইজ সিলেবাসের জন্য এটা বাদ দেওয়া হয়েছে, কিন্তু দশম শ্রেণীতে যারা আছো তাদের জন্য এটা লাগবে। এবং নবম শ্রেণীর শিক্ষার্থী যারা দশম শ্রেণীতে উঠবা তাদেরও হয়তো বা এসএসসি পরীক্ষায় এটা থাকতে পারে বা বাদ দিতেও পারে পরে। তো এটাই সম্বন্ধে একটু ধারণা পরে নিতে হবে, ঠিক আছে? নিউক্লিয়ার বিক্রিয়া, তাহলে যেটা বাকি ছিল সেটাই হলো নিউক্লিয়ার বিক্রিয়া। তাহলে তোমরা পাঠ্য বইয়ের তোমাদের অষ্টম অধ্যায় 197 পৃষ্ঠা সবাই দেখো। এখানে আছে কি? নিউক্লিয়ার বিক্রিয়া। নিউক্লিয়াস তো আমরা সকলে চিনি। নিউক্লিয়াস তোমাদেরকে আমি পঞ্চম অধ্যায়ের তৃতীয় অধ্যায় পড়িয়েছি। তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় নিউক্লিয়াস, ইলেকট্রন বিন্যাস, যে পরমাণু কিভাবে গঠিত, এভাবে মাঝখানে যেটা থাকে সেটা নিউক্লিয়াস। এখানে থাকে কি? নিউট্রন প্লাস প্রোটন, আর চারিদিকে থাকে হলো ইলেকট্রন। তো এই নিউক্লিয়াসের মধ্যেই যে বিক্রিয়াগুলো ঘটে সেগুলোকে বলা হয় হলো নিউক্লিয়ার বিক্রিয়া, ঠিক আছে? এই নিউক্লিয়াসের মধ্যে যে বিক্রিয়াগুলো ঘটে সেগুলোকে বলা হয় হলো নিউক্লিয়ার বিক্রিয়া। যে বিক্রিয়ায় কোনো মৌলের নিউক্লিয়াসের পরিবর্তন ঘটে তাকে নিউক্লিয়ার বিক্রিয়া ঘটে। এখানে কিন্তু কোনো ইলেকট্রনের আদান প্রদান হয় না, ঠিক আছে? আমরা যখন কোন বিক্রিয়াগুলো দেখেছিলাম, জারণ বিজারণ বিক্রিয়ায় কি দেখেছিলাম সপ্তম অধ্যায়ে? যে ইলেকট্রনের ত্যাগ, ইলেকট্রনের গ্রহণ ঘটে, তাই না? কিন্তু এই বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান ঘটে, কিন্তু নিউক্লিয়াসের কোনো পরিবর্তন হয় না। ওইখানে যেমন একটা চার্জ ত্যাগ করে ধনাত্মক ঋণাত্মক হয়েছিল, পরমাণুর গঠনের পরিবর্তন হয়েছিল, কিন্তু এখানেও ইলেকট্রনের আদান প্রদান হবে, কিন্তু কি হবে? কোনো পরিবর্তন হবে না। তো এই নিউক্লিয়ার বিক্রিয়া হলো কি? দুই ধরনের। এক নাম্বার হলো নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। আর দুই নম্বরটাও নিচে লিখে রাখি, সেটা হলো নিউক্লিয়ার ফিউশন। ফিউশন না ফিউশন? ফিউশন বিক্রিয়া। এই দুইটা হলো
নিউক্লিয়ার বিক্রিয়া শ্রেণী বিভাগ। একটা হলো নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া, একটা নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। ঠিক আছে, তো নিউক্লিয়ার ফিশন বিক্রিয়াটা কি? আমরা একটা পরমাণুর নিউক্লিয়াসকে ভাঙার পরে অনেকগুলো ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত করব, তাহলে দেখব যে আমরা প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করতে পারছি, প্রচুর শক্তি পাচ্ছি। ঠিক আছে, এনার্জি। তাহলে সেটাই হলো নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। যে রাসায়নিক বিক্রিয়ায় বা যে নিউক্লিয়ার বিক্রিয়ায় একটা নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট অনেকগুলো নিউক্লিয়াসে পরিণত হয় এবং প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়, তাকে বলা হয় হলো নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। ঠিক আছে, যেমন ইউরেনিয়ামের এখানে নিচে কি লিখতে হয়? পারমাণবিক। ইউরেনিয়ামের প্রতীক হলো ইউ। 92 কি 92 পারমাণবিক সংখ্যা, এটা কি ভর সংখ্যা। একে আমরা আঘাত করব নিউট্রন দিয়ে। ঠিক আছে, এই যে নিউট্রন দিয়ে আঘাত করলাম, এটা একটা নিউক্লিয়াস, এটা একটা ইউরেনিয়ামের নিউক্লিয়াস, একে নিউট্রন দিয়ে আঘাত করব। আচ্ছা, এটা একটু ছোট করে লিখি। তাহলে দেখবো যে এটা ছোট ছোট অনেকগুলো নিউক্লিয়াসে পরিণত হবে। কি কি হবে? একটা বেরিলিয়াম হবে, একটা ক্রোমিয়াম হবে 36, আর এখানে কত 92, আর নিউট্রন থাকবে, আর প্রচুর শক্তি উৎপন্ন হবে। তাহলে এই যে ইউরেনিয়াম 235, একে আমরা নিউট্রন দ্বারা আঘাত করলাম, তাহলে একটা নিউক্লিয়াস ভেঙে বেরিলিয়ামের একটা, ক্রোমিয়াম একটা, আর নিউট্রন প্লাস প্রচুর শক্তি পাওয়া গেল। এটাই হলো নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া, যে একটা নিউক্লিয়াস ভেঙে অনেকগুলো ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত হলো এবং প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হলো। এর থেকে আর তোমাদের বেশি কিছু তো তোমরা বুঝবা না। ঠিক আছে, এইটুকু ধারণা নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া সম্পর্কে নিলেই হবে। এরপরে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া কি? নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া হলো যখন অনেকগুলো নিউক্লিয়াস একত্রিত হয়ে বড় একটা নিউক্লিয়াসে পরিণত হবে। ঠিক আছে, অনেকগুলা ছোট ছোট নিউক্লিয়াস একত্র হয়ে বড় নিউক্লিয়াসে পরিণত হবে এবং আরও প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হবে, তখন সেই বিক্রিয়াকে বলা হলো নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। ঠিক আছে, যেমন আমরা যদি দুইটা হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়াস নিই, নেওয়ার পরে এখানে পাবো হলো কি হিলিয়াম, এখানে নিউট্রন থাকবে আর প্রচুর শক্তি। তাহলে এটাই হলো নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। এই নিউক্লিয়ার ফিশন আর নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার মধ্যে কিছু পার্থক্য আছে। ঠিক আছে, নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া ঘটে হলো পরমাণুর ভিতরে, অভ্যন্তরে, আর নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া হয় হলো গ্রহ নক্ষত্র, সূর্যের মধ্যে। নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে, কিন্তু এই বিক্রিয়া নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। ঠিক আছে, এই বিক্রিয়া যে পরমাণু নিউক্লিয়াস ভাঙলো, ভেঙে শক্তি উৎপন্ন হলো, আর এটা ঘটছে কি হাইড্রোজেনের মধ্যে, বা এটা ঘটে হলো তোমার সূর্যের মধ্যে ফিউশন বিক্রিয়া। তো সূর্যের মধ্যে বিক্রিয়া ঘটানো আমাদের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব না। তো এইভাবে দুই বিক্রিয়ার মধ্যে কিছু পার্থক্য আছে, যে তোমাদের বইয়ে নাই, পরীক্ষায় আসলেও আসতে পারে। আচ্ছা, আর নিউক্লিয়ার চেন বিক্রিয়া তো সহজ, অনেকগুলো নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া একসাথে মিলে যখন হবে, মানে চেন বিক্রিয়া। তার মানে নিউক্লিয়ার বিক্রিয়া যদি একবার শুরু হয়, তাহলে আর এটা নিয়ন্ত্রণ করা সম্ভব না, এটা চলতেই থাকবে, নিয়ন্ত্রণ করা সম্ভব না। তো এইটাকে কিছুটা নিয়ন্ত্রণ করে, এই চেন বিক্রিয়াকে কিছুটা নিয়ন্ত্রণ করে কি করা হয়? বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয়। ঠিক আছে, নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ার মাধ্যমে কি করা যায়? বিদ্যুৎ শক্তি উৎপাদন করা যায়। তো তোমরা
কিভাবে নিউক্লিয়ার এই ফিশন বিক্রিয়া নিয়ন্ত্রণ করে বিদ্যুৎ উৎপন্ন করা হয়? এটা পারমাণবিক চুল্লি থাকে, চুল্লির মধ্যে উচ্চ গতি সম্পন্ন একে প্রচুর তাপশক্তি উৎপন্ন হয়। তো এটা প্রক্রিয়াটা তো অনেক কঠিন। বর্তমানে বাংলাদেশের কোথায় নিউক্লিয়ার বিক্রিয়া দিয়ে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হচ্ছে জানো তোমরা? পাবনার রূপপুরে। ঠিক আছে, পাবনার রূপপুরে এই নিউক্লিয়ার প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। এটার কাজ এখনও চলছে। এই নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া ব্যবহার করে কি করা হয়, যে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হবে। তাহলে যে বাংলাদেশের যে বিদ্যুতের ঘাটতি আছে, ঠিক আছে, সেই ঘাটতি আর থাকবে না। ঠিক আছে, এটা করলো নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া নিয়ন্ত্রণ করে এই যে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করলো, কিন্তু এটা কিন্তু খুবই বিপজ্জনক বা রিস্কি। বাই চান্স যদি এটার বিস্ফোরণ ঘটে, তোমরা নিউক্লিয়ার বিক্রিয়ার ব্যবহার করে যে পারমাণবিক বোমা তৈরি করা হয় সেগুলো তোমরা দেখেছো যে সেগুলার ক্ষতিকারক দিক কতখানি। ঠিক আছে, পারমাণবিক বোমা যে তৈরি করা হয় হিরোশিমা নাগাসাকিতে 1945 সালে যেগুলো নিক্ষেপ করা হয়েছিল 6 আগস্ট 9 আগস্ট, যেটার পরিণাম ভয়াবহতা এখনও ওই এলাকার মানুষরা বহন করে। তো আমাদের দেশে আল্লাহ না করুক যে ফিউশন বিক্রিয়া নিয়ন্ত্রণ করে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হচ্ছে, ভালো, নিউক্লিয়ার প্ল্যান্ট প্রচুর শক্তি উৎপন্ন হবে, কিন্তু এটা যেন কোনোভাবেই মানে খারাপের দিকে না যায়। ঠিক আছে, যদি বাস্ট হয়ে যায় বা কিছু হয়ে যায় তাহলে কিন্তু গোটা বাংলাদেশ পুরা ক্ষতির সম্মুখীন হয়ে যাবে। সুতরাং এটা খুব সাবধানে কাজ করতে হয়। নিউক্লিয়ার বিক্রিয়া প্রচুর শক্তি উৎপন্ন আমরা পাবো, কিন্তু এটা নিয়ন্ত্রণে রাখতে হবে। এটাই হলো। আর অনেক দেশে বিদ্যুৎ উৎপন্ন করা হয়েছে। তো এটা হলো ভালো দিক, খারাপ দিক দুটো আলোচনা করলাম নিউক্লিয়ার বিক্রিয়ার। আশা করি তোমাদের ভালো লাগলো। ঠিক আছে, তো নবম শ্রেণীর শিক্ষার্থী যারা আছো তাদের এই বছরের পাঠ্যক্রমে প্রথম অধ্যায় থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত এই পর্যন্তই শেষ। তোমরা তো স্কুলে এসে পড়তে পারলা না। ঠিক আছে, অনলাইনে ক্লাস করার মাধ্যমে তোমরা তৃতীয় অধ্যায় পর্যন্ত দ্বিতীয় অধ্যায় পর্যন্ত তোমাদের পড়ানো হয়েছিল। আমি তৃতীয় থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত শেষ করলাম। আশা করি পরের বছর করোনা ভাইরাসের পরিস্থিতি ভালো হলে স্কুল খুলবে, তখন তোমরা দশম শ্রেণীতে এসে আবার আমরা সরাসরি এগুলা জিনিস আবার আলোচনা করতে পারবো। কিন্তু দশম শ্রেণীর শিক্ষার্থী যারা আছো তাদের এসএসসি পরীক্ষা আশা করছি হবে, তাদেরকে আর সরাসরি আমাদের হয়তো এগুলা পড়ানো সম্ভব হবে না। তাদেরকে এই ক্লাসগুলো দেখে নিজেকে তৈরি হয়ে নিতে হবে পরীক্ষার জন্য। তো ঠিক আছে, এই অধ্যায় পর্যন্তই। এরপরে আমরা নবম অধ্যায় তোমাদেরকে পড়িয়েছি অ্যাসিড ক্ষারক সমতা। ঠিক আছে, আমরা এবার একটু অন্য ব্যতিক্রম টাইপের একটা অধ্যায় শুরু করব, সেটা হলো খনিজ সম্পদ। দশম অধ্যায় খনিজ সম্পদ। খনিজ সম্পদ কি আমরা সকলেই জানি। তোমরা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এখনও তোমাদের আছে, যেখানে ভূগোল অংশ আছে, সেখানে দেখতে বাংলাদেশের খনি থেকে বিভিন্ন সম্পদ পাওয়া যায়। সম্পদ কয় ধরনের, ঠিক আছে, সে সম্বন্ধে তোমাদের ধারণা আছে। একটা হলো কি কৃষি সম্পদ, একটা হলো খনিজ সম্পদ। আমাদের দেশ হলো কৃষি সম্পদ, আমাদের স্বয়ংসম্পূর্ণ। কৃষির দিকে আমাদের বেশি, যেহেতু আমাদের আবহাওয়াটা এরকম, আমরা কৃষি সম্পদটা বেশি পাই। খনিজ সম্পদ আমাদের স্বল্প আছে। ঠিক আছে, এই জন্য অন্যান্য দেশে কিন্তু প্রচুর খনিজ সম্পদ আছে, যেমন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কি প্রচুর খনিজ সম্পদ আছে, তেল। ঠিক আছে, আরও অন্যান্য দেশে সোনারও খনি আছে, এই আফ্রিকার দেশগুলোতে। ঠিক আছে, দক্ষিণ আফ্রিকায়। তো আমাদের দেশেও কিছু খনিজ সম্পদ আছে,
তো এই খনিজ সম্পদ কিভাবে উত্তোলন করা হয়, ঠিক আছে, কিভাবে গঠন হয়, সেগুলাই হলো এই অধ্যায়ের আলোচনার বিষয়। খনিজ সম্পদ কি? খনি থেকে যে সকল সম্পদ উত্তোলন করা হয় তাদেরকে বলা হয় খনিজ সম্পদ, ঠিক আছে। আর তিন ধরনের হতে পারে, কঠিন, তরল বা গ্যাসীয়, ঠিক আছে। কঠিন, তরল বা গ্যাসীয়। ভূত্বকের কী কী উপাদান আছে এগুলো তো তোমরা জানো। এরপরে আছে একটা জিনিসের হলো শিলা। শিলা কি? শিলা কি? বিভিন্ন খনিজ সম্পদ মাটির নিচে বহু বছর থাকার পরে কি হয়, ঠিক আছে, কিছু মিশ্রিত হয়ে শক্ত একটা কণা তৈরি করে। এই শক্ত কণাসমূহকে বলা হয়, একত্র হয়ে এদেরকে বলা হয় হলো শিলা, ঠিক আছে। অনেক খনিজ সম্পদ বছরের পর বছর মাটির নিচে পড়ে আছে থাকার পরে তারপরে একত্রে মিশ্রিত হলো 2-3 রকমের খনিজ সম্পদ, এরপরে শিলা গঠন হলো, ঠিক আছে। শিলা হলো তোমাদের 3 প্রকার, একটা হলো আগ্নেয় শিলা, একটা পাললিক শিলা, একটা রূপান্তরিত শিলা। আগ্নেয় শিলা হলো কি? আগ্নেয়গিরি তো তোমরা শুনেছ যে কোনো সময় কি ভূঅভ্যন্তরে যদি খনিগুলা, খনিজ সম্পদগুলা উত্তপ্ত অবস্থা থাকে, এগুলো বের হওয়ার চেষ্টা করে। বের হতে হতে যখন ভূত্বকে কোনো ফাঁকা জায়গা পায় তখন উদ্গীরণ হয়ে বের হয়ে আসে, ঠিক আছে। এটা হলো আগ্নেয়গিরি। এই আগ্নেয়গিরির অগ্নুপাতের পরে তারপরে কি হয়, এগুলো বহু বছর ঠান্ডা হয়ে একটা শক্ত শিলা তৈরি করে বা ম্যাগমা গঠন করে। ম্যাগমা হলো কি, যে যখন গরম অবস্থায় থাকে তখন সেটা অবস্থাকে বলা হলো ম্যাগমা, এরপর ঠান্ডা হয়ে সেটা শিলা গঠন হয়, ঠিক আছে। তাহলে আর এইভাবে কি হয়, আগ্নেয় শিলা থেকে অনেক মানে ওই খনি থেকে অনেক মূল্যবান খনিজ পাওয়া যায়। যেমন অগ্নুৎপাত ঘটেছে এরকম কোথায় কোথায়, জাপানে ঘটেছে, জাপানের ফুজিয়ামা, তারপর ইটালির ভিসুভিয়াস, ঠিক আছে, এগুলোতে আগ্নেয়গিরি অগ্নুৎপাত ঘটেছে, ঠিক আছে। অগ্নুৎপাত ঘটেছে। এখনও ওখান থেকে উদ্গীরণ হতেও পারে, নাও পারে। তোমরা হয়তো বা ভূগোলে পড়েছো যে আগ্নেয়গিরি 3 ধরনের, একটা হলো সক্রিয় আগ্নেয়গিরি, একটা সুপ্ত আগ্নেয়গিরি, মৃত আগ্নেয়গিরি। সক্রিয় মানে এখন যেখান থেকে লাভা বের হচ্ছে, সুপ্ত মানে যেটা বের হচ্ছিল এখন বন্ধ আছে, আবার যে কোনো সময় বের হতে পারে। আর একটা মৃত মানে যেটা থেকে আর বের হওয়ার সম্ভাবনা নাই, ঠিক আছে। তো এই তাহলে আগ্নেয় শিলাটা হয় ওই মৃতর মধ্যে ধরা যায়, যে যেখান থেকে উদ্গীরণ হবে না, তারপরে কি হবে, এটা বহু বছর পর ঠান্ডা হয়ে ওখানে শিলা গঠন হবে, তাহলে সেই শিলাই হলো আগ্নেয় শিলা। আর পাললিক শিলা হলো এই যে পলি পড়ছে, পলি কোথা থেকে পড়ে, নদীর পানির সাথে পলি আসে, পলি আসার পরে এগুলো মাটির সাথে মিশে বা তলের থেকে বহু বছর পর এটা একটা শিলা গঠন হয়, সেটাকে বলা হয় পাললিক শিলা। এটার উদাহরণ হলো বেলে পাথর, ঠিক আছে। বেলে পাথর তোমরা বাংলাদেশের সেন্ট মার্টিন এলাকায় এই বেলে পাথর পাওয়া যায়, ঠিক আছে। আর রূপান্তরিত শিলা হলো এই যে এই শিলাগুলাই আগ্নেয় শিলা, পাললিক শিলা রূপান্তরিত হয়ে আরেকটা শিলায় পরিণত হয়, সেটা হলো রূপান্তরিত শিলা, ঠিক আছে। যেমন একটা এখানে দিয়েছিল কয়লা, আরও আছে তোমার গ্রানাইট, ঠিক আছে। গ্রানাইট রূপান্তরিত শিলা, আরও এরকম। রসায়নে আমাদের এগুলো সম্পর্কে আলোচনা না করলেও চলবে। এগুলা যদি বাংলাদেশ বিশ্ব, যদি তোমরা বিজ্ঞানের ছাত্র, বাংলাদেশ বিশ্ব পরিচয় যদি থাকে তাহলে এগুলো সম্বন্ধে একটু ধারণা নিয়ে নিবা, নাহলে এইটা হলো ভূগোলের বিষয়, ঠিক আছে।
এখানে ওই বইগুলো যদি মনে করো যে আরও ধারণা আমরা এগুলো সম্বন্ধে নিব, জ্ঞান অর্জন করব, তাহলে নবম দশম শ্রেণীর ভূগোল বই, ঠিক আছে, বা উচ্চ মাধ্যমিকের ভূগোল বই পড়লে তোমরা শিলা সম্পর্কে আরও ধারণা পাবা। ঠিক আছে, তো রসায়নে আমাদের যেটা জিনিস জানা দরকার সেটা হলো যে এই সম্পদগুলা, এই যে মাটির তলে সম্পদগুলো আছে, এগুলা কিভাবে আমরা উত্তোলন করব। ঠিক আছে, এটাই হলো তোমার রসায়নে এখানে এই অধ্যায়ের আলোচনার বিষয়, যে কীভাবে ধাতুগুলা নিষ্কাশন আমরা করব। আজকে ওদিকে যাব না, আজকে তোমাদের দুটো জিনিস আলোচনা করব, সংজ্ঞা দুটো, সেটা হলো আকরিক আর খনিজ সম্পদ কোথায় কোথায় বাংলাদেশে আছে এগুলো সম্পর্কে। আকরিক কি? আকরিক খনি থেকে যে সকল সম্পদ, ঠিক আছে, নিষ্কাশন করা হয় তাদেরকে বলা হয় হলো, বা সম্পদ না বলে এখানে ধাতু অধাতু বলতে পারি, খনি থেকে যে সকল ধাতু বা অধাতু উত্তোলন করা হয় বা নিষ্কাশন করা হয় তাদেরকে বলা হয় হলো আকরিক। ঠিক আছে, যেমন গ্যালেনা, লেড সালফাইড থেকে লাভজনকভাবে লেড ধাতু, যেটাকে বলা হয় হলো গ্যালেনা। ঠিক আছে, এটা মাটির অভ্যন্তরে আছে। ঠিক আছে, এখান থেকে আমরা লেড ধাতু নিষ্কাশন করব। তাহলে এইটাকে বলা হয় হলো একটা আকরিক। ঠিক আছে, আকরিক। আর বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই খনিজ সম্পদের অবস্থান আছে, যেমন নেত্রকোনার বিজয়পুরে সাদা মাটি বা কেওলিন খনিজ সম্পদ পাওয়া যায়। তারপর সমুদ্রের কক্সবাজারের সমুদ্রে বালিতে জিরকোনিয়াম খনিজ থেকে জিরকন, আবার লোহার খনিজ হেমাটাইট, অ্যালুমিনিয়াম খনিজ বক্সাইট, এগুলো থেকে অনেক জায়গায় ভূপৃষ্ঠে পাওয়া যায়। ঠিক আছে, বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম উত্তোলন করা হয়। ঠিক আছে, তারপর হেমাটাইট থেকে লোহা উত্তোলন করা হয়। এগুলো আকরিক থেকে। হেমাটাইট একটা আকরিক, এখান থেকে লোহা উৎপন্ন করা হয়, লোহা নিষ্কাশন করা হয়, সরি। তারপর বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয়। এইভাবে করে বিভিন্ন, তারপর সমুদ্রের পানিতে হ্যালোজেন কোনগুলা? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ঠিক আছে, আয়োডিনটা কিন্তু সমুদ্রের পানিতে পাওয়া যায়। ঠিক আছে, আয়োডিনযুক্ত লবণ আমরা যে খাই, আয়োডিন কিন্তু কোথায় থাকে? সমুদ্রের পানি লবণাক্ত, এখান থেকে কিন্তু এই আয়োডিনটা পাওয়া যায়। ঠিক আছে, তো এরপরে আছে ধাতু নিষ্কাশন। ধাতু নিষ্কাশন আজকে আর আলোচনা করব না, আজকে অধ্যায়ের আলোচনা এ পর্যন্তই। এরপরে অ্যাসাইনমেন্ট সম্বন্ধে একটু কথা বলবো। নবম শ্রেণীর শিক্ষার্থী যারা আছো তাদেরকে তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টে রসায়নের একটা বিষয়বস্তু দেওয়া হয়েছে। ঠিক আছে, চতুর্থ অধ্যায়ের উপরে পর্যায় সারণী। সেখানে কিভাবে তোমরা এটা তৈরি করবা, এটা কিন্তু তেমন কঠিন না, নিজেরাই পারবা। সবাই চতুর্থ অধ্যায়, নবম শ্রেণীর শিক্ষার্থী যারা আছো তার চতুর্থ অধ্যায়টা বের করো, পর্যায় সারণী। এখানে বলছে যে 1 থেকে 36 পর্যন্ত মৌল বিশিষ্ট পর্যায় সারণী তৈরি করো, এবং বিভিন্ন রঙের মাধ্যমে কোনটা ক্ষার ধাতু, কোনটা মৃৎক্ষার ধাতু, মুদ্রা ধাতু, হ্যালোজেন, নিষ্ক্রিয় গ্যাস, অবস্থান ধাতুসমূহ চিহ্নিত করো। তাহলে 1 থেকে 36 পর্যন্ত মৌলসমূহ তোমরা আগে পর্যায় সারণীতে সাজাবা। ঠিক আছে, 1 কি? হিলিয়াম, 2 লিথিয়াম, তাহলে এই দুটো আসবে 1 নম্বরে। 3 কি? প্রথমে 1 হাইড্রোজেন,
হিলিয়াম চলে যাবে 18 নম্বরে, সবচেয়ে ডানের দিকে দিতে হবে। তারপরে কি আছে 3 নাম্বার কি লিথিয়াম, তাহলে হাইড্রোজেনের নিচে আসবে। 4 নাম্বার কি বেরিলিয়াম, বেরিলিয়াম তার পাশে যাবে। 5 নাম্বার হলো বোরন, বোরন চলে যাবে 13 নম্বরে। তারপরে এইভাবে করে 1 থেকে 36 পর্যন্ত যে কয়টা মৌল আছে সে কয়টা পর্যায় সারণীতে যেভাবে এই যে এভাবে দেওয়া আছে এইভাবে সাজাবা। সাজানোর পরে এই যে এখানে কিন্তু কালার এভাবে দিয়ে দিয়েছে, এই যে কালার দিয়ে চিহ্নিত করা আছে। তোমাদেরকে এখন বলছে যে এখানে কোনটা ধাতু কোনটা, এভাবে 1 থেকে 36 তোমাদের এখানে কিন্তু 109টা সাজাতে বলেনি, 1 থেকে 36 পর্যন্ত মৌলগুলো সাজাবা। সাজানোর পরে তারপরে কোনটা কোন গ্রুপে আছে কোনটা কোন পর্যায়ে আছে সেভাবে কিন্তু উল্লেখ দেখাতে হবে। দেখানোর পরে এইবারে খাট ধাতুগুলা, মৃৎখাত ধাতু কোনগুলা, মুদ্রা ধাতু কোনগুলা, হ্যালোজেন কোনগুলা, নিষ্ক্রিয় গ্যাস কোনগুলা, অবস্থান্তর মৌল কোনগুলা, এগুলা বিভিন্ন রঙের মাধ্যমে শনাক্তকরণ করতে হবে। তো তোমাদের জন্য যেটা ভালো হবে, এখানে তো আমরা রং করতে পারবো না, তোমরা 6 কালারের 6টা পেন নিবা, সাইন পেন কিনবা, সাইন পেন কিনে 6 কালার দিয়ে 6টা লিখবা। ঠিক আছে, খাট ধাতুগুলা নীল কালার দিয়ে লিখলা, মৃৎখাত ধাতুগুলা সবুজ কালার দিয়ে লিখলা, হ্যালোজেনগুলা হলুদ কালার দিয়ে লিখলা। ঠিক আছে, তারপরে মুদ্রা ধাতুগুলা নীল কালার দিয়ে উল্লেখ করলা। এইভাবে নিষ্ক্রিয় গ্যাসগুলা লাল দিতেই হবে, কারণ আর কার রং নাই। তারপরে আরেকটা বেগুনি বা কমলা ব্যবহার করলা। এইভাবে করে তোমাদের ইচ্ছা মতো তোমরা 6টা ধাতুগুলা বা মৌলগুলা, ধাতু তো না সবগুলা, কোনোটা ধাতু কোনটা অধাতু, ঠিক আছে, কারণ নিষ্ক্রিয় গ্যাস তো নিষ্ক্রিয় গ্যাস, হ্যালোজেনগুলো তো অধাতু। ঠিক আছে, এভাবে করে তোমরা সাজিয়ে শনাক্তকরণ করবা। তো কোনগুলা কী ধাতু তোমাদের মনে আছে? কোনগুলা কি মৌল? খাট ধাতু কোনগুলা? গ্রুপ 1-এ যেগুলো পড়বে সেগুলো খাট ধাতু। তাহলে এখানে কি কি পড়ছে? হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এই পর্যন্তই পড়বে হলো তোমাদের কি খাট ধাতু। মৃৎখাত ধাতু কোনগুলা? 2 নম্বর গ্রুপে যেগুলো আছে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এগুলো মৃৎখাত। তারপর মুদ্রা ধাতু সংজ্ঞা পড়িয়েছিলাম। মুদ্রা ধাতু কোনগুলা? যেগুলা দিয়ে মুদ্রা তৈরি করা হয়, মনে আছে? তো দেখে নিবা মুদ্রা ধাতু কোনগুলা। ওই যে গোল্ড, তারপরে কপার, এগুলো মুদ্রা ধাতু, সিলভার। এরপরে হ্যালোজেন, হ্যালোজেনগুলা সবচেয়ে বামে যাবে। তারপরে নিষ্ক্রিয় গ্যাস, এখানে নিষ্ক্রিয় গ্যাস কোনগুলো আসবে? হিলিয়াম, নিয়ন, আর্গন। আর্গন আসবে না, আর্গনও আসবে। আর্গনের পারমাণবিক সংখ্যা কত? 18। আর্গন পর্যন্তই আসবে, মানে মোটামুটি 3 লাইন আর্গন, ক্রোমিয়াম 36 পর্যন্ত নিতে বলেছে। তাহলে এ পর্যন্ত আসবে, মানে 4 নাম্বার পর্যায় পর্যন্ত মোটামুটি সব ধাতুগুলাই, সব মৌলগুলাই আসবে। ধাতু না, সব মৌলগুলাই আসবে এই পর্যন্ত, মানে পুরা 4টে না নিয়ে এই পর্যন্ত 4টা আঁকালেই হবে। ঠিক আছে, এভাবে করে তোমরা তৈরি করবা, সুন্দর করে ছক করে করে স্কুলে এসে জমা দিয়ে যাবা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের ক্লাসটা দীর্ঘ হয়ে গেল। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।